ডাব্লিউডাব্লিউ স্ক্রিপ্টেড বটে, তবে ফেক না, এটা আপনারা সবাই জানেন। তবে আমি আজকে আপনাদেরকে এমন কিছু জিনিস শেয়ার করবো সেটা বুঝে যে আসলে একটা স্ক্রিপ্টেড জিনিসকে ফেক থেকে আসলে কীভাবে বাঁচানো যায়। মানে এইগুলো করলে আপনি কোনোভাবে বুঝবেন না এটা একটা ফেক জিনিস, কারণ এমনভাবে প্রদর্শনটা এরকমভাবে করতে হবে। প্রেজেন্টেশন ইজ দ্য মেইন থিং, যার জন্যই ডাব্লিউডাব্লিউ এত রিয়েল দেখা যায়। যদিও স্ক্রিপ্টে সব কিছুই থাকে, তবে তাও রিয়েল ওয়ার্কও রয়েছে। তবে আমি আজকে এমন কিছু রহস্য জানাতে যাচ্ছি যেগুলো হয়তো আপনারা কখনো শুনেনি বা জানেনি, জেনে থাকলে আসলে আসল রহস্যটা সেটার পিছনে যায়নি। আজকের ভিডিওটি এমনই 10টি আসলে আপনাদেরকে আসল সত্য বা আসল রহস্য, সিক্রেট মোমেন্ট বা সিক্রেট কিছু তথ্য আপনাদেরকে জানাবো। প্রথমে যদি শুরু করতে যাই নাম্বার 10, সেটা হচ্ছে স্টেজের স্টেজ নয়, রিংয়ের ভিতর থেকে আসলে কিছু একটা মানুষ আসা। আপনারা অনেক সময় আসলে দেখেছেন হঠাৎ করে লাইট অফ হয়ে যায়, কোনো একটা কেউ রিটার্ন করে। এটা অনেক সময় অনেকখান থেকে আসে, ব্যাক স্টেজ থেকেও আসতে পারে, এটা ইম্পসিবল কিছু না। তবে রিংয়ের ভিতর থেকে আসা এটা অনেকেরই একটা বড় সন্দেহ। আসলে রিংয়ের ভিতরে আসেন অবশ্যই, হ্যাঁ, রিংয়ের ভিতরে ডাব্লিউডাব্লিউ একটা স্পেশাল জায়গা রয়েছে, সেখানে আসলে মূলত প্রোডাকশন টিমও থাকেন, অনেকে প্রোডাকশন টিম মেম্বার থাকেন। সেখানে কেউ সুপারস্টার থাকলে সেখানে আলাদা হেডফোন যেখানে কি হতে যাচ্ছে সেই সব কিছু জানে, একটা টেলিভিশন ছোট একটা স্ক্রিন থাকেন যে বুঝতে পারবেন কখনটাই টাইমটা হতে যাচ্ছে। যেটা কিনা আমরা লাস্ট ব্যাকল্যাশেও দেখেছি, টঙ্গা লোয়া যখন কিনা আসলে মানে তার ডেবিউটা করেন, তিনি রিংয়ের মানে এই রিংয়ের নিচেই ছিলেন। তিনি সেখান থেকে একদম তার স্ক্রিনে টাইমটা দেখছেন যে কখন তাকে বেরোতে হবে। প্রোডাকশন টিমে আপনারা দেখবেন কানে হেডফোন এবং মাইক সব কিছু থাকে, সেখান থেকেও তারা আসলে একজন প্রোডাকশন টিমার আরেকজন টিমমেটকে বলছেন যে হ্যাঁ এই টাইমে আসেন। যদিও টঙ্গালো একটু দেরি করে দেয়, তবে এরকমটা আসলে একদম পারফেক্ট মোমেন্টে হয়। অনেক সময় আমরা আন্ডারটেকারকেও রেসলমেনিয়াতে দেখেছি আসতে, তিনিও অনেকের মতো অবশ্যই রিংয়ের নিচে থেকে এসেছেন। তবে প্রশ্নটা হচ্ছে রিংয়ের নিচে থেকে আসুক বা যেখান থেকে আসুক, তারা কি 3 থেকে 4 ঘন্টা রিংয়ের নিচে বসে থাকেন? এটা আসলে অনেক সন্দেহজনক, যেটা ব্যাপারে এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ জানেন। জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানতে পারেন। তবে আমার মতে হয়তো বা হ্যাঁ বসে থাকেন, না হলে তারা প্রোডাকশন টিম মেম্বার বা ফুল ব্ল্যাক কিছু একটা পরে হয়তো বা ঢুকে যান, যাতে কেউ মানে বুঝতে না পায় যে আসলে এটা কে ছিলেন। আর হতে পারে এখান থেকে ব্যাকস্টেজে যাওয়ার কোনো রাস্তা না কোনো রাস্তা রয়েছে, থাকতেও পারে, বলা যায় না। তবে এখন পর্যন্ত স্টেজ এটারই রহস্য। অনেক সময় দেখবেন আন্ডারটেকার স্টেজের মাঝখান থেকে হাত দিয়ে আসেন, অনেক সুপারস্টার ব্রে হোয়াইটও এসেছিলেন অনেক আগে, এবং অনেক সময় দেখা যায় যে অনেকে একদম মুভস করলে আসলে তারা স্টেজের ভিতরে ঢুকে যায়। তো তখন কি হয় কি, এই পার্টে একটা কাঠের একটা যে লেয়ার দেওয়া হয়, এই মানে স্পেসিফিক পার্টটাতে ওই লেয়ারটা দেওয়া হয় না, এবং তারা এই পার্টে কোনো মুভস দেয় না, অ্যাভয়েড করেন, কারণ তাহলেই চলে যাবেন। তারা একদম লাস্ট মোমেন্টে এসে একটা মুভস দেন, তখনই আসলে দেখবেন রেসলার একদম এটার ভিতরে ঢুকে যান, তারপরে বুম। তারপর অনেক সময় দেখেছিলাম এজ না কাকে জানি একবার দিয়েছিল, আন্ডারটেকার একদম উপর থেকে নিচে নামিয়ে দিয়েছিল, তারপরে সেখান থেকে ফায়ার ওয়ার্কও প্রেজেন্ট হয়। তো এখানে বুঝতে পারছেন প্রোডাকশন টিমও থাকেন নিচে, এরকমভাবে আসলে স্টেজের রিংয়ের নিচে থেকে ওয়ার্কটা হয়। তারপর যদি যে নাম্বার 9 ট্রিপল এইচের হ্যামার মানে হাতুড়ি আর কি বলছি, তো হাতুড়ি দিয়ে আসলে যে কাউকে মারলে আপনি বুঝতে পারছেন সেখানেই তার হাড্ডি চুরমার ভঙ্গ হয়ে তাড়াতাড়ি হসপিটাল করতে হবে, অ্যাম্বুলেন্স দিয়ে। কিন্তু কেন আসলে কোনো সুপারস্টারের কোনো কিছু হয় না? সে হচ্ছে ক্যামেরা ওয়ার্কার, অনেক বড় একটা যেমন মানে রয়েছে কাজ, তার সাথে সাথে সেটাতে পারফেক্ট ওয়ার্কারও হতে, সবাইকে কিন্তু এই হ্যামার ওয়ার্ক করতে দেয় না। ট্রিপল এইচ যদিও কিনা সবচেয়ে বেশি এই কাজটা করেছেন। ট্রিপল এইচ মূলত এমন করতেন, হ্যামার ওয়ার্কটা যখন কিনা এই হাতুড়ি দিয়ে মারবেন তখন যাচ্ছেন তো ঠিক আছে, তারপর একদম মারার আগ দিয়ে তার হাতটা দিয়ে দেন এবং একটা হাত দিয়ে বলতে পারেন হিট করে থাকেন। তার জন্যই আসলে কোনো সমস্যা হয় না। মাঝে মধ্যে একটু বেশি হিটও হয়ে যায়, তবে একদম পারফেক্টলি হিট হলে, একদম যদি 100তে 1 হিট হয়, তাহলে তো এই রেসলারটার হাত ডেখানে শেষ হতে পারে, অনেকে সেই জায়গাতেই স্পট ডেথ হতে পারে। তার মানে বুঝতে পারছেন এটা অনেক রিস্কি, তাই এটা খুবই কম ইউজ হয়, শুধুমাত্র এক্সপিরিয়েন্সদের দ্বারাই ইউজ হতে পারে। নাম্বার 7 রয়েছে অনেক আইকনিক একটা জিনিস, রয়েছে ব্র্যাকেট, ব্রেক করা, যেটা হচ্ছে আপনি দেখবেন রোমান রিংস স্পিয়ার দেন ব্র্যাকেটে, আবার অনেকেই আসলে অনেকভাবে আসলে ঢাকা দিয়ে ফেলেন। এইভাবে এটা কিভাবে হয়? এটা অবশ্যই হার্টিং হতে পারে, তবে না, আপনারা এটা দেখেই বুঝতে পারবেন এটার আসলে কোনো একটা সফট লেয়ার রয়েছে। তবে ডাব্লিউডাব্লিউ এই জিনিস মুভসটা করার আগে অবশ্যই ভেবে রাখেন, তো তার আগে এই স্পেসিফিক একটা পার্টে আসলে মানে করা হয়। আপনারা দেখবেন ফ্যান্সের মাঝখানে কোনোভাবে আপনি দিতে পারবেন না, কারণ ওইখানে ওইরকম সফট লেয়ারটা দেওয়া হয় না। তো ম্যাচের আগে কি করা হয়, স্ক্রুগুলো সেখানে একটা ঢিল করে দেওয়া, যাতে সহজেই যাতে কেউ হিট করে তার সাথে সাথেই যাতে এটা নিচে পড়ে যায়, নাহলে ভাই ধাক্কা দিয়ে হিট করতে তার অনেক পাওয়ার মানে থাকতে হবে, এনার্জি বা স্ট্রেংথ থাকতে হবে, আবার অনেক টাইমও লাগতে পারে। এত জোরে হিট করতে গেলে তাদের অবশ্যই ব্যথা পেয়ে। তো সেক্ষেত্রে একটু লুজ করে দেওয়া, তারা যখন একটা ধাক্কা দিলেও যাতে এটা পড়ে যায়, তবে অবশ্যই তারা খালি ধাক্কা দেয় না, অনেক জোরে হিট করেন, তাদের এটা অবশ্যই রিয়েল ওয়ার্কই বলতে হচ্ছে। তো এভাবেই করে এরকম হয়ে থাকে এই কাজটা।
নাম্বার 6 হতে হচ্ছে রেফারি ইনভলভমেন্ট। আপনারা অবশ্যই জানেন যে রেফারি কতভাবে ইনভলভমেন্ট হয়, এটা তো একদম আনএক্সপেক্টেড। রেফারি না থাকলে ডাব্লিউডাব্লিউ তো অনেক বড় রহস্য আসলে এখন পর্যন্ত আসলে বেরিয়ে আসার কথা। যেমন ব্লেড একটা জিনিস ব্যবহার করেছে যেটা কিনা এখন ট্রিপল এইচ এরাতে দেখা যায় না, তবে আগে অনেক হতো। ব্লেড দিয়ে আসলে রেসলাররা তারা নিজের মাথা কেটে ফেলতেন, হাত কেটে রক্ত বার করতেন, কত কিছুই না করছেন। ওটা অনেক রিস্কি ওয়ার্ক ছিল, তবে এটা ডাব্লিউডাব্লিউর জন্য করতেন। সিএম পাং থেকে শুরু করে অনেক বড় বড় রেসলারও সেটা করেছেন, সিএম পাং ধরাও খেয়েছেন। তবে রেফারি অনেক ইনভলভমেন্ট হয়েছে। অনেক সময় দেখা যায় যে অনেক ক্যাপসুল আসলে রেফারি তাদের রেসলারদের হাতে দিয়ে দেন, অনেক কিছু তাদের মুখে থাকে সেটাও আসলে অনেক সময় একটা মুভ করলে পড়ে যায়, সেটাও রেফারি সেখান থেকে সরিয়ে দেন। কোনো একটা আনএক্সপেক্টেড কিছু থাকলে সেটা রেফারি সরিয়ে দেন, এবং রেফারি অনেকভাবে টাইম একটা মেনটেন করেন কোনভাবে কোন সময়। এবং রেফারি অবশ্যই সবার আগে জানেন যে এই ম্যাচটি কে জিতে যাচ্ছেন, কোন সময় কোন সময় আসলে তারা রেসলাররা কাউন্টডাউন করবেন বা রেসলাররা 1 2 3 থেকে বেঁচে যাবেন, 1 2 তে কোন সময় শেষ করতে হবেন, এটা শুধুমাত্র রেফারিরাই ভালো জানেন। আরেকটা হচ্ছে নাম্বার 5 এর সাউন্ড, এক্সট্রা সাউন্ড বা সাউন্ডটাকে বুস্ট করা। এখন অনেকটা কম হয়ে থাকে, কারণ অবশ্যই এখন সাউন্ড অনেক ভালো। তবে আপনি যখন দেখবেন একটা লাইভে যখন কোনো শোটা দেখবেন ইউএসএ নেটওয়ার্ক কি পিককে, সেখানে আপনি যখন কিনা একটা শো দেখবেন আপনার ক্রাউডটাকে এত একটা টপ লেভেলের হবে না। তবে যখন কিনা ইউটিউবে একটা ভিডিও দেখবেন বা অনেক কিছুক্ষণ পর একটা ভিডিও দেখবেন যেটা কিনা অবশ্যই এডিটেড হবে, সেখানে ক্রাউডের রিয়াকশনটা একটু বেশি টপ নচ থাকবে, কারণ সেখানে এডিটেড হয়। এবং আগে ডাব্লিউডাব্লিউ অনেকভাবে অনেকটা মেইন ইভেন্ট নামে একটা শো ছিল, সেখানে আসলে ডাব্লিউডাব্লিউ নয়েজটাকে অনেক বেশি করতো, যেটা লাইভ ছিল, লাইভ হয় না, সেটা ট্যাপিং একটা শো হতো। তো বুঝতে পারছেন ডাব্লিউডাব্লিউ নয়েজ ইমপ্রুভ করতো। আরেকটা ইনসাইডার জিনিস জানিয়ে দিতে চাই, ডাব্লিউডাব্লিউ কিন্তু এই নয়েজ ইমপ্রুভ করার জন্য এক সময় আলাদা মানুষ এনে বসাতো। যখন কিনা ডাব্লিউডাব্লিউতে যেই টিকিট সেলের অবস্থা খারাপ ছিল, মানুষ খুব কম আসতো, তারা এমন একটা পার্ট থাকতো সেখানে শুধুমাত্র তাদের নিজস্ব গায়ে থাকবে, এসে তারা শুধুমাত্র জোরে জোরে লাউডলি চিয়ার করবেন, যেখানে সাউন্ডও আসবে, রিং খালি চেয়ারে ক্রাউডে খালিও দেখা যাবে না। তো সেটার জন্য ডাব্লিউডাব্লিউ করতো, তবে এখনও তাদেরকে সেটা করতে হয় না, এখন যেহেতু ইভেনচুয়ালি তাদের সেরকম মানুষ হয়েছে। AEW অবশ্যই সেটা এখন করেও লাভ নাই, তাদের ফিল হয় না। নাম্বার 5 হচ্ছে অনেক বড় একটা জিনিস, সেটা হচ্ছে স্ক্রিপ্টেড প্রোমো স্ক্রিপ্টেড, এটা আমরা সবাই জানি, রাইটিং একটা প্রোমো থাকে, এটা আমরা সবাই জানি, এটা কোনো বড় ব্যাপার না। তবে বড় ব্যাপার হচ্ছে এই স্ক্রিপ্টেড প্রোমোটা কোনো না কোনোভাবে ধ্বংস করছে। জিম রোজ ডাব্লিউডাব্লিউ লেজেন্ড একসময় বলেছিলেন এই স্ক্রিপ্টেড প্রোমোগুলো আসলে হার্ড করেন, ওভারঅল সকল প্রোডাক্টের ওপর একটা ইফেক্টিভ লেভেলের আসলে ইফেক্ট রাখেন, অনেক বড় একটা ইফেক্ট রাখেন। তো যার ফলে যে প্রেডিক্টেবিলিটা যেটা একদম হাই লেভেলে চলে আসে। আপনারা দেখবেন এখন অবশ্যই অ্যাটিটিউড এরাতে আসলে বলতে পারেন এরকম স্ক্রিপ্টেড হতো না, বা 19সে তারা রিয়েল প্রোমো কাট করেন। তবে প্রত্যেকটা প্রোমো আসলে স্ক্রিপ্টেড হয়ে থাকে। তবে এখন বলতে পারেন অনেকের প্রোমো তো স্ক্রিপ্টেড মনে হয় না, অনেক সময় হয়তো বা আনস্ক্রিপ্টেড প্রোমো কাট করেন। তবে এটা আসলে ডাব্লিউডাব্লিউ যে কোনো একটা রেসলারের বা একটা মাইক ওয়ার্ক যাকে বলে, মাইকে পারফেক্ট, সেটাই তার আসলে আসল জালওয়া যেটাকে আমরা বলে থাকি। কারণ তিনি আসলে কীভাবে মাইকে যে এটাকে প্রেজেন্টেশন করবেন, তিনি সেটাকে যেভাবে বলবেন এটাই বোঝা যাবে কীভাবে তিনি একজন রিয়েল মাইক ওয়ার্ক। এই জন্য যেমন আপনি কোডি রোডসের প্রোমো দেখেন, এটা পুরোই বোঝা যাচ্ছে স্ক্রিপ্টেড, একদম লাইন বাই লাইন বলছেন, কোনো কিছু অ্যাড করছেন না, একদম নর্মাল স্ক্রিপ্ট মনে হচ্ছে মুখস্থ করে এসেছেন স্ক্রিপ্টগুলো, এখানে মুখস্থ বিদ্যা আসলে বলছেন। অন্যদিকে রোমান রিংসের প্রোমোগুলো দেখবেন, এটা কোনোভাবেই সহজে বোঝা যায় না এটা স্ক্রিপ্টেড। অবশ্যই তিনি স্ক্রিপ্ট পরে আসেন, যখন কিনা হল অফ ফেমকে ইন্ডাক্ট করতে আসবেন, তখন দেখবেন তিনি স্ক্রিপ্টটাকে পরে আসছিলেন, তবে তাও প্রোমোটাকে ভালোভাবে কাট করতে পারেন, এরকম অ্যাবিলিটি রয়েছেন। তবে ডাব্লিউডাব্লিউতে এমন রেসলার রয়েছেন যারা কিনা অবশ্যই স্ক্রিপ্ট ছাড়াও প্রোমো কাট করতে পারবেন, যেমন কিনা জন সিনা, রক, রোমান রিংসও সেখানে কাউন্ট করতে পারবেন, সিএম পাং অবশ্যই সেই লিস্টে থাকবেন, ড্রু ম্যাকইন্টায়ারও এখন এরকমটা কাজটা করতে পারেন। এবং আরও কিছু রেসলার রয়েছেন, যেখানে পল হেমনও একজন রয়েছেন যিনি কিনা অবশ্যই স্ক্রিপ্ট ছাড়া পারফেক্ট একটা প্রোমো দিতে পারবেন। তো এগুলো আসলে বর্তমান ছিল। সিএম পাকও কিন্তু স্ক্রিপ্টের প্রোমো কাট করেন, তবে এটাই তার স্পেশালিটি, তিনি বোঝান চান না। যেমন অস্টিন থিওরি কিন্তু একটা ভালো আনস্ক্রিপ্টেড প্রোমো কাট করতে পারেন, তবে স্ক্রিপ্টেড প্রোমো কাট করতে এটা অনেকটা প্রেডিক্টেবল হয়ে যায় যে কী হবে, কোন লেটার ইউজ করবেন। তবে অনেক সময় আসলে অনেক কিছুই আসলে ডাব্লিউডাব্লিউ রেসলাররা বলতে পারেন না, স্ক্রিপ্টের বাইরে অনেক কিছু বলতে গেলে সমস্যা হতে পারে, কারণ কিছু ওয়ার্ড সেন্সর থাকে, কিছু অনেক সমস্যায় পড়তে হয়। তো সেক্ষেত্রে এখানে বলতে পারেন জব জিগলার কত একটা মাইকে পারফেক্ট ওয়ার্কার ছিল, তারও এই স্ক্রিপ্ট ফলো করে আসলে প্রোমো দিতে হতো, তো তারও স্ক্রিপ্ট খারাপ হতো। এখানে একটা ছবি দিয়ে রাখবো, ক্রিস জেরিকোর একটা স্ক্রিপ্টেড প্রোমোর আসলে যে একটা লাইন একদম স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, এখানে সব কিছু রয়েছে, কোনো প্রোমো হবে না, তার এন্ট্রেন্স থেকে সব কিছু। তো একটা ঝলক দিয়ে দিলাম, এটা হয়তো বা আপনারা কখনোই আসলে দেখেননি, তো অবশ্যই একটা থ্যাংক ইউ দিয়ে দিবেন।
নাম্বার 4 হচ্ছে পুরো ম্যাচটাই কিন্তু আসলে এখানে একদম একভাবে নকল হয়ে থাকে, ফেক হয়ে থাকে বা স্ক্রিপ্টেড হয়ে থাকে। ম্যাচে কোন মুভস কখন হবে এটা আমরা সবাই জানি, এটা একদম স্ক্রিপ্টেড হয়ে থাকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখন কিন্তু অনেকভাবে রেসলিং ওয়ার্ক চলে একদম পারফেক্ট, যেটা রিয়েল রেসলিং, যেটা কিনা অবশ্যই যারা কিনা পারফেক্ট সেই রেসলাররা তারাই করেন। তবে এটাও অনেক ব্যাপার হচ্ছে এখন স্ক্রিপ্টেড খুব কম হলেও, তবে আরেকটা জিনিস তারা যেই অপোনেন্টের ম্যাচ হবে তারা অবশ্যই আগে ডাব্লিউডাব্লিউ ব্যাক স্টেজে বা সেখানে একটা ওয়ার্ক করা হয়, প্র্যাকটিস করেই আসেন যে এই মুভসটা এরকমভাবে, তো অবশ্যই এই জন্য আসলে ম্যাচ হয়, নাহলে আসলে ম্যাচ হতো না। নাম্বার 3-তে রয়েছে ডাবল চেয়ার হেড, যেটাকে ক্রিস জেরিকো এবং এজ ব্যবহার করতেন, তাদের একটা অনেক আগে ঐতিহাসিক মুভ ছিল, তবে এটা এখন আর ইউজ হয় না। তবে এটা কীভাবে হতো ভাই, একদম দুইটা চেয়ার দিয়ে মাথায় মারলে তো ভাই মাথার অবস্থা টাইট হবে যে আপনারা বলতেই পারেন। তো এটা আসলে কেন হয় না, কারণ এটা একভাবে ক্যামেরা ওয়ার্কার একটা দারুণ প্রশংসা করতে হবে। ক্যামেরাটা যখন কিনে এই ওয়ার্কটা হবে, ক্যামেরাটা এমন একভাবে দেখেন যে বুঝতে পারবেন না যে আসলে কিভাবে হিট করছেন। তো এখন বলতে এটা আসলে মুভসটা ব্যান হয়ে গেছে ডাব্লিউডাব্লিউ থেকে, যারা কিনা ডাবল ম্যান মিলে ডাবল চেয়ার করতেন, তবে এখন সিঙ্গেল ম্যান একদম কিছু একটা উপর রেখে একটা চেয়ার দেন, তারপর তার মাথা, তারপরে চেয়ার, যেটা কিনা র্যান্ডি অর্টনকে রেখেছে রোমান রিক্সকে যেখানে হিট করতে। ক্যামেরা ওয়ার্ক অনেক বড় একটা রয়েছে, তারা কি করছেন, একটা চেয়ার একটা পার্ট হয়েছে যেখানে একদম স্মল পার্ট, আর একটা উপরেটা হচ্ছে একদম পুরোটা জায়গায় চেয়ার রয়েছে, তো তারা একদম নিচের জায়গাটা গিয়ে মাথার এখানে রাখতেন, বাকি দুই দিকে বাড়ি খেত, তো আওয়াজটাও হতো, তো সেক্ষেত্রে মাথাটাও তাদের হেডটা সেফ থাকতো। এইভাবে আসলে এই মুভসটা করতো। নাম্বার 2-তে রয়েছেন ওয়েপন্স এমন একটা জিনিস যেটা নিয়ে অনেক কথা রয়েছে যে ওয়েপন্স ফেক হয়, অনেকের মতো ওটা রিয়েল হয়। ওয়েপন্স সবগুলোই রিয়েল হয়, কিছু একটা জিনিস বাদে, সেটা হচ্ছে টেবিল এবং ল্যাডার্স। ডাব্লিউডাব্লিউতে যে চেয়ারগুলো দেখেন এগুলোও একদম পারফেক্ট এবং অনেক ক্র্যাশ বিন থাকে, অনেক কিছুই থাকে যেগুলো অবশ্যই রিয়েল হয়ে থাকে, তবে টেবিল অবশ্যই ফেক হয়ে থাকে। দেখেন যদি কিনা আপনি একদম শক্ত টেবিলের উপর কারো একদম উপর থেকে মারেন, টেবিলটা কখনো সহজে ভাঙবে না এবং অনেক ব্যথা তো পাবেন, ভাঙবেও না। আর যদি ভাঙে এমনভাবে ভাঙতে হবে, অনেক হার্ড কিছু একটা করতে হবে, এবং যদি ভেঙে যায় সেই টুকরোগুলো যখন আপনার পিঠে লাগবে অবশ্যই আপনার অবস্থা টাইট হবে। যে তো এই জন্যই আসলে এই টেবিলগুলো সফট হয়ে থাকে, এমন একটা জিনিস যেটাতে কিছু একটা হিট করলে ভেঙে যাবে। তো বুঝতে পারছেন কেন আসলে এই টেবিলগুলো ফেক হয়ে থাকে। অ্যানাউন্সার টেবিল কিন্তু এমনভাবে বানানো হয়, এখান থেকে 4 কোণায় 4টা দেওয়া হয় টেবিল, মাঝখানে কিছু থাকে না। যখন কিনা আপনার কিছু একটা আসবে তখন এটা একদম নিচের দিকে চলে যাবে, রেসলাররা ব্যথা পাবেন না, সহজে ভেঙেও যাবে, নাহলে এটা ভাঙা অসম্ভব লেভেলের। এবং আপনি তো জানেন ল্যাডার কতটা হার্ড জিনিস হয়ে থাকে, ল্যাডার দিয়ে আসলে একজন মাঝখানে দেখেন দুই দিকে ল্যাডার দিলে সে এখানেই মৃত্যু স্পট ডেট হতে পারে। কোনো কিছুর উপর থেকে ল্যাডার আসা কোনো মুভস দেওয়া এটা অসম্ভব হবে যদি না রিয়েল ল্যাডার ইউজ করা হয়, ল্যাডারও ফেক থাকে। নাম্বার 1 হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যেটা কিনা আমরা ছোটোকাল থেকে দেখে এসেছি, সেটা ব্লাড কীভাবে বার হয়। আপনার মনে হচ্ছে রে মিস্ট্রি এবং গ্রেট খালির মধ্যে একটা সিচুয়েশন, যখন কিনা গ্রেট খালি 2 হাত দিয়ে রে মিস্ট্রির একটা ছোটো মাথার দিয়ে একদম 2 হাত দিয়ে তার হাতের ভিতরে জায়গা হয়ে গেছিলো, প্রেস করেন এবং রে মিস্ট্রির মুখ থেকে রক্ত বার করেন, এবং অনেকভাবে আসলে রক্ত বার করেন। যদিও কিনা এখন আমার ব্লাড খুব কমই দেখি, যতগুলোই দেখি রিয়েল ব্লাড, তবে মুখ দিয়ে একদম বড় অনেক বেশি লেভেলের ব্লাডটা অবশ্যই এটা ফেক হয়ে থাকে। অবশ্যই অনেক সময় ব্লেড দিয়ে করা হয়, ব্লেড দিয়ে ছাড়াও একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুলটা আমি বললাম না, রেফারি ইনভলভ থাকে, রেফারি অনেক সময় দেয়, অনেক সময় প্রোডাকশন টিমের থেকে অনেক মেম্বার দেয়। তো মুখে আসলে ক্যাপসুলটা নিলে ক্যাপসুলটার ভিতরে এমন একটা জিনিস থাকে যেটা কিনা চাবালে লাল হয়ে যাবে, এবং অনেক সময় 1টা বা 2টা থাকে, তো বেশি রক্ত হলে বেশি ক্যাপসুল থাকে, তো সেই ক্যাপসুলটা চাবালে আপনার মুখ থেকে রক্ত বের হয়ে যাবে একদম ফ্রিলি। তো সেখানে রেমিস্ট্রো এটা করেন, রেমিস্ট্রো দেখবেন মুভসটা করার আগে কিছু একটা করছিলেন, তারপরে যখন কিনে মুভসটা করা শুরু করেন তিনি চাবাচ্ছিলেন ক্যাপসুলটা, তারপরে তার মুখ থেকে রক্ত বের হয়। এরকমভাবে ব্লাডের এই জিনিসটা করা হয়। আপনারা বুঝতেই পারছেন কতটা আসলে ভালোভাবে, কতটা মানে সুরক্ষিতভাবে এটা করতে হয়, নাহলে কিন্তু অবশ্যই ক্যামেরাতে ধরা পড়ে যাবেন। অনেক কিছু ধরা পড়েছেও এই পর্যন্ত, তবে কোনো ব্যাপারই না সেটা। এরকমভাবে ওয়ার্ক চালিয়ে গেলে আসলে বেশি ভিউয়ার্স আসে, ভিউয়ারশিপ একটা ভালো ইয়ে হয়, ইউটিউব থেকে সবখানে ভিউজ ভালো আসে, নাম্বারস অনেক ভালো ড্র করে। এই জন্যই ডাব্লিউডাব্লিউ এরকম ওয়ার্ক করে থাকেন। যেমন রিসেন্টলি কোডি রোডস এবং রকে সেই সেগমেন্টটা তো মনেই আছে, মানডে নাইট রতে মেইন ইভেন্টে যখন কিনা রক তাকে হিট করছিলেন, তখন হঠাৎ করে দেখবেন কোডি নর্মাল ছিলেন, তারপরে ক্যামেরাটা একটু ঘুরানো হয়, তারপরে যখন রক তাকে হিট করেন তারপর দেখানো হয় তার মুখ থেকে রক্ত বার করছিলেন। এটা ক্যাপসুল বা অনেক কিছু একটা মানে রক্ত টাইপ কিছু একটা মুখে নিয়ে আসলে তিনি বার করছিলেন। সবগুলোই এভাবে স্ক্রিপ্ট করা হয়। ডাব্লিউডাব্লিউ অবশ্যই স্ক্রিপ্টেড, এইসব জিনিস ফেক হয়, তবে ডাব্লিউডাব্লিউ যে ওয়ার্কটা করেন এটা অবশ্যই রিয়েল। ইনজুরি কী জিনিস, এটা অনেক ভয়ঙ্কর জিনিস হয়ে থাকে, অনেকের কেরিয়ার আসলে নিজের দাও লাগাতে হয়। যেমন বিগি এখন বর্তমানে বাইরে রয়েছেন, তিনি আর হয়তো বা কোনো সময় রেসেল করতে পারবেন না। র্যান্ডি অর্টন 1 বছর বাইরে ছিলেন, তো বুঝতে পারছেন এটা অনেক হার্ড করে। অবশ্যই ডাব্লিউডাব্লিউ রেসলারদের জন্য একটু রেসপেক্ট দিতে হবে, এবং এরকম আসল রহস্য যদি আরও জানতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও আরও যেতে অবশ্যই এই চ্যানেলটিকে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনার যাচ্ছে অসংখ্য ধন্যবাদ।